চলো আমরা আজকে কি পড়বো? অরিজিন অর ফাউন্ডেশন অফ আইএনসি। ফার্স্ট পার্ট এটা পড়ি, এন্ড সেকেন্ড পার্ট হচ্ছে মডারেট ফেজ এন্ড মডারেট ফেজ। এই মডারেট ফেজ কত পর্যন্ত এটা নিয়ে একাধিক মত আছে। তো যাই হোক, আমরা 1885 থেকে 1905 পর্যন্ত পড়বো। দেখি আজকে কতটা আমাদের হয়। দেখো, ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার পিছনে যে কারণগুলো ছিল সেগুলো আমি প্রিকারসর অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পড়াতে গিয়ে ফার্স্ট ক্লাসের একদম শুরুতে বলেছিলাম। যেগুলোকে আমি ইমিডিয়েট কজ বলেছিলাম সেগুলোকেই বলতে পারি। যেমন সবচেয়ে ইমিডিয়েট কজ যদি বলি, ইলবার্ট বিল বিতর্ক। তার আগে যা ছিল আর্মস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, আদার যে ট্যাক্সের লাইসেন্স ট্যাক্স ইত্যাদি ইত্যাদি যা ছিল এগুলোকে বলা যায়। এই জন্যে যাকে ফাদার বলা হচ্ছে তার নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। ফাদার অফ ন্যাশনাল কংগ্রেস কে? ফাদার অফ আইএনসি কে? অ্যালান অক্টোভিয়ান হিউম। হিউম স্পেলিং কি লেখে? হ্যাঁ, হিউম এল দেয় না, HUME। ওকে, অ্যালান অক্টোভিয়ান হিউম। এবার মজার ব্যাপার হচ্ছে, অ্যালান অক্টোভিয়ান হিউম কি ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন কি করেননি, বা তার পিছনে মোটিভ কি ছিল ইত্যাদি আমাদের ফার্স্ট পার্ট। কি ব্যাপার? কথা হচ্ছে থিওরি রিগার্ডিং অরিজিন অফ আইএনসি। এর দুটো থিওরি আছে। একটা থিওরি কি ন্যাশনালিস্ট থিওরি, আর একটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। ন্যাশনালিস্ট থিওরি কি? ন্যাশনালিস্ট থিওরি এমন যে, ধরো সারা ভারতবর্ষের যে প্রভিন্স গুলো ছিল যদি দেখি, বেঙ্গল প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স, বোম্বে প্রভিন্স ইত্যাদি। বেঙ্গল প্রভিন্সে অনেক ছোট ছোট অ্যাসোসিয়েশন ছিল, যার শেষ দিকে আমরা বলতে পারি কি ছিল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ছিল, যারা ন্যাশনাল কনফারেন্স আয়োজন করেছিল দুবার, 83 এবং 85-তে। মাদ্রাজে ছিল, বোম্বেতে ছিল। তো এরকম আঞ্চলিকভাবে বা প্রাদেশিকভাবে বিভিন্ন সভা ছিল। তার মানে সেই সভাগুলোর উদ্দেশ্য কি? প্রাদেশিক কোনো কাজকর্ম, প্রাদেশিক ভাবধারা। তার বাইরে গিয়ে এই পুরো ভারতবর্ষটাকে একটা নেশন হিসেবে উপস্থাপন করা, এমন একটা বডি তৈরি করা যারা পুরো ভারতবর্ষের যে কোনো বক্তব্য বা যে কোনো প্রতিবাদ বা যাই বলি সরকারের কাছে পৌঁছে দিতে পারে। তো সেটাই হচ্ছে ন্যাশনালিস্ট থিওরি। উল্টো দিকে, এবং এই ন্যাশনালিস্ট থিওরি অনুযায়ী বলা হয় যে সেই জন্য এমন একটা সভা প্রতিষ্ঠা করা হয়েছিল, যদিও এর মধ্যে বিভিন্ন বক্তব্য আছে। আর দ্বিতীয় হচ্ছে সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি, এই যে অ্যালান অক্টোভিয়ান হিউমের কথা বলছি, অ্যালান অক্টোভিয়ান হিউম বেসিক্যালি রেভিনিউ অ্যান্ড কমার্স
এই রাজস্ব বাণিজ্য যে বিভাগ ছিল ব্রিটিশদের, সেই বিভাগের সেক্রেটারি ছিল। সেক্রেটারি বলতে তোমরা যেটাকে বুঝবে মেম্বার, তাই তো, মানে ভাইস রয়ের যে কাউন্সিল থাকতো সেই কাউন্সিলের মেম্বার। ইনি কি ছিলেন? ইনি লর্ড লিটনের শেষ দিকে, লর্ড লিটনের সাথে এনার কিছু প্রবলেম হয়, ফলে 1879 সালে ইনি রিজাইন করেন বা রিটায়ার করেন। ওকে, তো তারপরে নাকি ভদ্রলোক সিমলাতে গেছিলেন। সিমলা, সিমলাতে মোটামুটি একটা 7 খণ্ডের কিছু ডকুমেন্টস পেয়েছিল। ডকুমেন্টস বলতে আহ পুলিশ দস্তাবেজ বোঝো, বা তোমরা যে ধরো আইবি রিপোর্ট বোঝো। আইবির পুরো কথা কি দিশা? হ্যাঁ, ইন্টেলিজেন্স ব্যুরো। ইন্টেলিজেন্স ব্যুরোর একটা মানে স্বরাষ্ট্র দপ্তরের। আইবি কোন ডিপার্টমেন্টের আন্ডারে? হোম ডিপার্টমেন্টের আন্ডারে আইবি কাজ করে, হোম অ্যাফেয়ার্স। তো স্বরাষ্ট্র দপ্তরের হোম অ্যাফেয়ার্স যে দপ্তর, সেই দপ্তরের কিছু দস্তাবেজ নথি পান তিনি সিমলাতে। ওকে, সেই নথি দেখেন, উনি কোন দপ্তরের সচিব ছিলেন? রেভিনিউ অ্যান্ড কমার্স। উনি কোন দপ্তরের ডকুমেন্টস পাচ্ছেন? হোম অ্যাফেয়ার্স। সেখানকার ফাইল দেখছেন, এবং সিমলাতে। মজার হচ্ছে, হোম অ্যাফেয়ার্স এর হেড অফিস কোথায়? দিল্লিতে। ঠিক আছে, সেই তথ্য দেখেছেন। সেই তথ্য কি দেখেছেন? দেখেছেন যে ভারতীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ক্ষোভ, সেই ক্ষোভ কবে থেকে? 57-র ক্ষোভ ছিল। ক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভ প্রশমন করার একটা উপায় চাই। তোমরা প্রেসার কুকার দেখো তো, প্রেসার কুকারে যখন খুব হিট দেওয়া হয়, তখন কি হয়? কিছুক্ষণ পরে ভালভটা উপরে উঠে যায়, তার প্রেসারটা রিলিজ করে দেয়। তার ফলে কি হয়? আর বাস্ট করে না। তো কংগ্রেসকে নাকি ভদ্রলোক সেফটি ভালভ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, মানে তৈরি করতে চেয়েছিলেন। এবং তাকে যারা ইন্ধন দিয়েছিল তারা হচ্ছে, তিনি হচ্ছে লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন কে সেই সময়কার আমাদের ভাইসরয়। তো এই হচ্ছে বক্তব্য, মানে ভারতীয়দের যে রাগ হবে, যা হবে, তিনি কি করবেন, মানে একটা প্রতিষ্ঠান তৈরি হবে, ইনস্টিটিউশন তৈরি হবে, বা একটা দল তৈরি হবে। তাদের কাছে ভারতীয়রা গিয়ে বলবে যে আমাদের এই ক্ষোভ ইত্যাদি ইত্যাদি, জনগণের ক্ষোভ। এবার তারা গিয়ে সরকারের কাছে পৌঁছে দেবে, ফলে সরকারের কাছে অলওয়েজ খবর থাকবে। বিদ্রোহ বা এমন কিছু হওয়ার আগে সরকারের কাছে তথ্য চলে যাবে, মিডিয়াম হিসেবে কাজ করে। তো এটাকেই বলা হচ্ছে সেফটি ভালভ থিওরি। কিন্তু মজার হচ্ছে, এই সেফটি ভালভ থিওরি অনেক পরে এসছে। কে দিয়ে এসছেন বা কিভাবে এসছে সেফটি ভালভ থিওরি? দেখো, হিউমের জীবনীকার নিয়েছিলেন, তার নাম কি? উইলিয়াম ওডেনবার্গ। উইলিয়াম এই ভদ্রলোক একটি বই লেখেন 1913 সালে। বইটির নাম কি? বইটির নাম হচ্ছে যে অ্যালান অক্টোভিয়ান হিউম, ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। অ্যালান অক্টোভিয়ান হিউম, ফাদার অফ ফাদার অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, এই হচ্ছে বইটার নাম। এই বইয়ে ভদ্রলোক এইসব বক্তব্য লিখে গেছে।
লিখে গেছেন যে হিউম ইত্যাদি ইত্যাদি চেয়েছিলেন। এবং এই বক্তব্যকে আরো কয়েক বছর পরে, মানে জাস্ট কয়েক বছর পরেই 1916 সালে 1916 সালে একটি পত্রিকার নাম কি, ইয়াং ইন্ডিয়া। ইয়াং ইন্ডিয়া বলে পত্রিকায় অন্য আর একজন ভারতীয়, ইয়াং ইন্ডিয়ার কে বার করতেন, কে বার করতেন, হ্যাঁ, লালা লাজপত রায়। লালা লাজপত রায়। লালা লাজপত রায় 1916 সালে এই সেফটি ভালভ থিওরি নিয়ে আলোচনা করছেন, ঠিক আছে। এবং এরও অনেক কাল পরে, এরও প্রায় 25 বছর পরে আহ রজনীপম দত্ত, এর 25 বছর মানে কবে, এই 1931 নাগাদ, এই সালটা লাগবে না, আমি জাস্ট এমনি দিয়েছি, এই সালটা পরীক্ষায় পড়বে না। কোন ভদ্রলোক, ভদ্রলোকের নাম হচ্ছে রজনীপম দত্ত। রজনীপম দত্ত কংগ্রেসের কঠোর সমালোচক। রজনীপম দত্ত অন্যতম ঐতিহাসিক, ঠিক আছে, হিস্টোরিয়ান রজনীপম। যেমন এই এই ভদ্রলোক, এটাকে অমলেশ ত্রিপাঠী, ইনি হিস্টোরিয়ান। ন্যাশনাল কংগ্রেসের দুটো ভালো মানে যে ইতিহাস, তার মধ্যে স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস, অমলেশ ত্রিপাঠীর বিখ্যাত বই এটা, মানে এটাই সবচেয়ে, বাজারে যত বই আছে তাতে সবচেয়ে ভালো বই, মানে হিস্টোরিয়ানদের। এছাড়া ন্যাশনাল কংগ্রেসের অফিসিয়াল যে হিস্ট্রি লিখেছিলেন তিনি হচ্ছেন পট্টবী সীতারামাইয়া। সে কথায় আসছে। তো রজনীবম দত্ত কি বলছেন, এরও 16 বছর, এই 25 বছর পরে দুটো কথা বলেছিলেন। কথাটা হচ্ছে যে জাতীয় কংগ্রেস সেফটি ভালভ তত্ত্ব আর হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি। মানে ইনি দুটো বক্তব্য, একটা হচ্ছে জাতীয় কংগ্রেস কি ছিল, সেফটি ভালভ থিওরি, আর প্লাস কনস্পিরেসি অফ হিউম অ্যান্ড ডাফরিন। মানে হিউম ডাফরিনের ষড়যন্ত্রের ফলই হচ্ছে আইএনসি। এই দুটো কথাকে এভাবে বলেছিলেন। তত্ত্বের আলোচনা কে করে দিলেন, লালা লাজপত রায়। বলছেন সেফটি ভালভ থিওরি অ্যান্ড কনস্পিরেসি অফ হিউম ডাফরিনের ফলেই তৈরি হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা কে বলছে, রজনীকান্ত দত্ত। মনে থাকবে যদি একটু ঘেটে দেয় কোশ্চেন। ওকে, এবার পয়েন্ট হচ্ছে এই যে সেফটি ভালভ তত্ত্ব বা হিউম ডাফরিনের কনস্পিরেসি থিওরির গল্প দিয়েছেন, এই গল্প ঠিক কতটা সত্যি, এটা কি সত্যি, দেখ কি বলছে। দেখো, এক ভদ্রলোক ছিলেন গভর্নর অফ বোম্বে। আচ্ছা, তোমরা একটা জিনিস শুনে থাকবে, বড় লাট, ছোট লাট। বড় লাট কি আর ছোট লাট কি? গভর্নর, গভর্নর অফ ইন্ডিয়া, সেই জন্য ভাইসরয় অফ ইন্ডিয়া বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, হোয়াটএভার, তিনি বড় লাট। আর হ্যাঁ, মানে গভর্নর অফ স্টেট, ধরো বেঙ্গল প্রভিন্সের, বোম্বে প্রভিন্সের, তারা হচ্ছে ছোট লাট। ক্লিয়ার? তো গভর্নর অফ বোম্বে যিনি ছিলেন তার নাম হচ্ছে REAY, DSI। ইনি একটা কথা বলেছিলেন,
তিনি বলেছিলেন যে হিউম হচ্ছে মানসিক বিকারগ্রস্ত মিথ্যাবাদী। কি বলেছেন? মানসিক বিকারগ্রস্ত অ্যান্ড মিথ্যাবাদী। এটা আরেকটু ওই রাজস্ব, কৃষি অ্যান্ড বাণিজ্য ওখানে লেখো, রেভিনিউ, এগ্রিকালচার অ্যান্ড কমার্স, হিউমের যে যে দপ্তরের সেক্রেটারি ছিল। এছাড়া ডাফরিন কোনোভাবে চায়নি যে এরকম কোনো সংগঠন তৈরি হোক। কারণ দেখো, তার ঠিক কয়েক বছর পরে 1988 নাগাদ সেন্ট অ্যান্ড্রিউজ বলে একটা, তার নামে একটা ভোজ সভা হতো, হয়তো খ্রিস্টানদের বিভিন্ন। তো সেই ভোজ সভাতে ডাফরিন বলেছিল কংগ্রেস ইজ আ মাইক্রোস্কোপিক মাইনরিটি, এরা সারা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে না। ফলত যে ডাফরিন প্রথম কথা চাননি এরকম কোনো সংগঠন হোক। হ্যাঁ, হিউম এসব বক্তব্য নিয়ে গেছিল এই ভদ্রলোকের কাছে, ডাফরিনের সাথেও যোগাযোগ করেছেন, কিন্তু ডাফরিন বা রিয়ে এই ভদ্রলোক কেউই চাননি এরকম কোনো সংগঠন হোক। আসলে অ্যালান অক্টোভিয়ান হিউমকে কিভাবে আমরা দেখবো সেটা একটা ব্যাপার। তাকে ব্রিটিশ বলে আমরা পুরোপুরি সরিয়ে দিতে চাইলে সরিয়ে দিতে পারি, আবার অন্যভাবে দেখলে তিনি হয়তো ফিলান্থ্রপিস্ট ছিলেন ইন্ডিয়ানদের জন্য, তিনি হয়তো ইন্ডিয়ানদের মঙ্গলের জন্য কাজ করতে চেয়েছিলেন, যার ফলে তিনি বিরাগভাজন হয়েছিলেন এদের। এবং তার কর্মকাণ্ডে ব্রিটিশরা এতটাই বীতশ্রদ্ধ হয়ে যায় যে 1892 সাল নাগাদ তাকে এদেশ ছেড়ে চলে যেত। ঠিক আছে, ভদ্রলোক মারা যান 1905-এ। তাহলে অ্যালান অক্টোভিয়ান হিউমের মৃত্যু হচ্ছে 1905। মজার ব্যাপার হচ্ছে কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্টের নাম কি? উমেশচন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের ফার্স্ট সেক্রেটারির নাম কি? হ্যাঁ, হিউম। জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি অ্যালান অক্টোভিয়ান হিউম। এই জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি সাধারণ সম্পাদক যাই বলি, 1885 থেকে 1992, সরি 1892 পর্যন্ত তো ভদ্রলোক ছিলেনই এদেশে। মানে প্রত্যেক বছর হিউম ছিলেন সেক্রেটারি বা জেনারেল সেক্রেটারি। তিনি ইংল্যান্ডে চলে গেলেন, অর্থাৎ 1893 থেকে 1905 তার মৃত্যুর এই সময় পর্যন্ত প্রত্যেক বছর তিনি এদেশে উপস্থিত না থাকলেও ন্যাশনাল কংগ্রেস তাকেই সেক্রেটারি হিসেবে ঘোষণা করেছে। ঠিক আছে, মানে তার বিকল্প কাউকে তৈরি করা হয়নি বা ভাবা হয়নি, মানে উনি এদেশে থাকুক সশরীরে না থাকুক, উনি হচ্ছে সেক্রেটারি। ওকে, তাহলে আমরা বেসিক কিছু তথ্য জানলাম। এবার দেখো এখানে অনেক তথ্য আছে, মানে এই বই তো ছাড়ো, এই এখানে বেসিক কিছু আছে। অমলেশ ত্রিপাঠীতে প্রচুর তথ্য আছে, আমাদের এত তথ্য লাগবে না, তোমাদের এই বেসিক জায়গাটা বলার বললাম। এবার কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে অনেকে অনেক কিছু বলে থাকে, কিভাবে প্রতিষ্ঠিত হলো, এটা তো থিওরি গেল। মৌনি, ওমা, তুমি কোথায় আছো? ডালিম কুমার আসছে স্বপ্নে? ডালিম কুমারকে চেনো তো? জানিস না? ঠাকুরমার ঝুলি পড়িস নি তোরা? রাজপুত্র ডালিম কুমার, অক্কিরাজের ঘোড়া। হ্যাঁ হ্যাঁ, ও ঠাকুরমার ঝুলি কার লেখা, ঠিক তো? তিশা কার লেখা? তো ঠাকুর দাস ঝুলি বলে কিছু আছে? সেটা কার লেখা? ওইগুলো পারিস ভালো। বেশ, অন্ধকার কার কবিতা রে? 8 বছর আগের একদিন। হ্যাঁ, 8 বছর আগের একদিন। বোধ, বোধ পড়িসনি? চলো ছেড়ে দাও। আর সাহিত্য সাহিত্য চর্চায় বেশি করে লাভ কি, কষ্ট হবে যেটুকু
করো। ওকে, দেখো, তৈরির পিছনে অ্যালান অক্টোভিয়ান হিউম নিজে কি করেছিলেন, 1884 নাগাদ তিনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে আসেন। ক্যালকাটা ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তাদেরকে তিনি ওপেন চিঠি লেখেন যে আপনাদেরকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়া উচিত, আপনাদের দেশের মঙ্গলে এগিয়ে আসা উচিত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে তিনি ঠিক করেন একটি সংগঠন তৈরি করবেন। সেই সংগঠনের নাম কি হবে? ইন্ডিয়ান, সরি, ন্যাশনাল ইউনিয়ন। ঠিক আছে, এই নামটা কে ঠিক করেন? হিউম। এটা হচ্ছে ন্যাশনাল কংগ্রেসের প্রাইমারি নাম ছিল। তিনি 84 নাগাদ ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিলেন না, এবং হিউম কবে ক্যালকাটায় আসছে? 1884। এর 2 বছর আগে 1882 সালে ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়, ন্যাশনাল কংগ্রেস, অনলি, যে শব্দ, সরি সরি, ন্যাশনাল কংগ্রেস, এই শব্দটা যিনি চয়ন করেন তার নাম হচ্ছে এস এন ব্যানার্জি। ওকে, এবং 85 সালে যখন অফিসিয়ালি কংগ্রেসের সভা বসলো, 85 সালে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, তাই তো, বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে যখন অনুষ্ঠান শুরু হলো, তখন বরিষ্ঠ একজন ছিলেন, তার নাম হচ্ছে দাদাভাই নৌরোজি। তার রিকমেন্ডেশনে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, তাহলে হিউমের ইন্ডিয়ান শব্দটা নিয়ে নিল, এখন কেন? শরীর খারাপ থাকলে সারাদিন আসবি না। হয়, শব্দটা কি? ন্যাশনাল টা হচ্ছে সরি, ইন্ডিয়ান শব্দটা হিউমের থেকে নিয়ে নিল, আর এদিকে এস এন ব্যানার্জি ন্যাশনাল কংগ্রেস থেকে হয়ে গেল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বাট এই ওভারঅল নামটা কে দিলেন? দাদাভাই নৌরোজি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আচ্ছা, পরের কথা হচ্ছে শ্রীমতী অ্যানি বেসান্ত, নাম শুনেছ? আমি কয়েকটা বইয়ের নাম একটু লিখি, তাহলে তোমাদের এই রিলেটেড যাবতীয় তথ্য ক্লিয়ার। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে প্রাইমারি যেসব বইপত্র আছে বা রিলেটেড বই, একটা হচ্ছে হিস্টোরি অফ দা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা কার লেখা? এটা কার লেখা? পট্টবী সীতারামাইয়া। মানে এটাই হচ্ছে ন্যাশনাল কংগ্রেসের অফিসিয়াল বই। ঠিক আছে, নেক্সট রিলেটেড বইটার নাম হচ্ছে হাউ ইন্ডিয়া রড ফর ফ্রিডম। এটা কার লেখা? এটা হচ্ছে অ্যানি বেসান্তের লেখা। অ্যানি বেসান্ত কোন কংগ্রেসের সভাপতি ছিলেন? কত সাল? 17।
ওকে, নেক্সট বইটার নাম হচ্ছে এ নেশন, WROGS। হ্যাঁ, এ নেশন ইন মেকিং। এটা কার? হ্যাঁ, এটা কার? SN ব্যানার্জি। ওকে, আর হচ্ছে একটা তো আমি লিখে দিলাম, উইলিয়াম ওডেনবার্নের বইটা। ঠিক আছে, এই কটা বই তোমাদের এখানে ভালো স্যার করে হ্যাঁ বলছি বলো। ওটি ওই অ্যানিমেশনদের বইটার নামটা কি? ইন্ডিয়া, হাউ ইন্ডিয়া? হাউ ইন্ডিয়া রট ফর ফ্রিডম। আচ্ছা, 4 নম্বর একটা বই আছে, বইটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান পলিটিক্স। ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান পলিটিক্স। এটা কার লেখা? এটা হচ্ছে WC ব্যানার্জি। ওকে, আর কোনো বই? না। ওকে, দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে, এই যে ভদ্রমহিলা যার নাম হচ্ছে অ্যানি বেসান্ট, এই ভদ্রমহিলা তার প্রথম জীবনে এরকম একটা এ দিয়ে বসে থাকতো মাথায়। ঠিক আছে, অ্যানি বেসান্ট কোথা থেকে এসেছিলেন? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে তিনি কখন আসছেন? 93-তে। ভেরি গুড। আয়ারল্যান্ড থেকে অ্যানি বেসান্ট আসছেন 1893। আয়ারল্যান্ডে তখন কি হচ্ছে? আয়ারল্যান্ডে তখন হোম রুল মুভমেন্ট হচ্ছিল। হোম রুল মুভমেন্ট মানে আয়ারল্যান্ড চাইছিল ব্রিটেনের মধ্যেই থাকবে, বাট অটোনোমাস স্ট্যাটাস থাকবে, ডোমিনিয়নের স্ট্যাটাস থাকবে। ঠিক আছে, সেই সময় তিনি সে দেশ ছেড়ে এদেশে আসছেন, তার কাছে হোম রুল মুভমেন্টের জ্ঞানটা আছে। কিন্তু অ্যানি বেসান্ট এসে কোথায় জয়েন করছেন? শ্রেয়া, কোথায় জয়েন করছেন? হ্যাঁ, আইএনসিতে জয়েন করছেন। মেন কিসের দায়িত্ব নিয়েছিলেন? থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটির অন্যতম হিসেবে কাজ করছেন। কোথায় আছে থিওসফিক্যাল সোসাইটির হেডকোয়ার্টার? আদিয়ার। আদিয়ার কোথায়? তোমরা যেটাকে মাদ্রাজ বা চেন্নাই বলছো, তার জাস্ট সাউথে আদিয়ার নদী আছে। আদিয়ার নদীর তীরে, আদিয়ার নদী তো কি যুদ্ধ হয়েছিল? ব্যাটেল অফ আদিয়ার, ব্যাটেল অফ মাইলাপুর। কোন যুদ্ধ? ফার্স্ট কর্ণাটিক যে বিখ্যাত যুদ্ধ, সেই যুদ্ধ। কত সাল? হ্যাঁ, 46, 1746। ওকে, 49-এ অন্য যুদ্ধ হয়েছিল, সেকেন্ড কর্ণাটিক যুদ্ধ, যেখানে মারা গেছিলেন, কে মারা গেছিলেন? হ্যাঁ, না না, ফার্স্ট কর্ণাটিক যুদ্ধ, এই যে মাইলাপুরের যুদ্ধ কে লড়ছিল? মাহফুজ খান লড়ছিল। মাহফুজ খানের বাবার নাম কি? হ্যাঁ, আনোয়ার উদ্দিন। সেই আনোয়ার উদ্দিন 1749-এর যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? হ্যাঁ, ব্যাটেল অফ, ব্যাটেল অফ বেদারা কেন হবে 59? হ্যাঁ, ব্যাটেল অফ অম্বুর। ভেরি গুড। ব্যাটেল অফ অম্বুরে আনোয়ার উদ্দিন মারা গেছে। ব্যাটেল অফ বেদারা 1759 সালে। ঠিক। চলো,
তো যাই, এই অ্যানি বেসান্ত একটা থিওরি দিচ্ছেন। সেই থিওরি কি? অ্যানি বেসান্তের বক্তব্য হচ্ছে এই আদিয়ারে বা দক্ষিণে থিওসফিক্যাল সোসাইটির এখানে 17 জন, কি বলছে, 17 জন মেম্বার একত্রিত হয়। কোথায় গেল? 17 জন মেম্বার একত্রিত হয়ে একটা প্ল্যান করে, সেই প্ল্যানের ফলশ্রুতি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু মজার হচ্ছে তিনি যে 17 জনের নাম করে, মানে তার মধ্যে উনিও আছেন, মানে উনি বলছেন, সরি উনি তখন নেই, মানে যে 17 জনের নাম উনি করেছেন তার মধ্যে সবচেয়ে বড় নামটা হচ্ছে এস এন ব্যানার্জি। এই এস এন ব্যানার্জি, কিন্তু এস এন ব্যানার্জি তার এই বইতে, নেশন ইন মেকিং বইতে বলছেন আমি ওখানে ছিলাম না, আমি সে সময় কলকাতায় কাজ করছিলাম। এছাড়া আরো সুন্দর রাজন বলে একজন ছিল 17 জনের, তিনি বলে আমি ছিলাম না, তার বিভিন্ন লেখায় বলেছে। তার মানে মোদ্দা কথা, অ্যানিমেশনদের গল্পটা খুব একটা ঠিকঠাক নয়। এখানে আমরা আবার বলতে পারি এই কাজটা যার হাত ধরে হয়েছিল তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এবার প্রশ্ন হচ্ছে, তিনি একটা লিখেছিলেন, ওই যে চিঠি বলছি, সরি, ওর পরে কলকাতা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট তাদেরকে চিঠি দেওয়ার পরে তিনি 1885 সালে একটা লেখা লিখেছিলেন, মানে তার পরের বছর। কাদের উদ্দেশ্যে? সেখানে জেনারেল ইলেকশন হবে ইউরোপে, লিখছেন অ্যাপিল ফ্রম দ্য পিপল অফ ইন্ডিয়া টু দ্য ইলেক্টর্স অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। মানে ওখানকার যে ভোটাররা তাদের কাছে একটা অ্যাপিল জানিয়েছে ভারতীয়দের জন্য কি দরকার। ওকে, নোটে পেয়ে যাবে, তোমার নোটে আছে, এমন কোনো চাপের কোনো ব্যাপার নেই। তো এরকম একটা সিনারিও হলো। এবার কথা হচ্ছে যে ন্যাশনাল কংগ্রেস তৈরি হবে। ভদ্রলোক বললেন অনুষ্ঠানটা কোথায় হবে? মার্চ মাসে হবে। কোথায় হবে? 1885 সালের মার্চে হবে, এবং সেটি হবে পুনেতে। কিন্তু দেখা গেল পুনেতে কলেরা ছড়িয়েছে। বারবার বলছি এটা কলেরা, কোনোভাবে প্লেগ নয়। যে বইতে যা লেখা থাকুক সেটাকে ভুলে যাও। নোটে কি লেখা আছে? এই তো কলেরাই লেখা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো কলেরা ছড়িয়েছিল, তার ফলে সেই সময় অনুষ্ঠানটা হতে পারেনি। পরবর্তীকালে অনুষ্ঠানটা ঠিক করা হলো কোথায় হবে? বোম্বেতে হবে। তো ফার্স্ট সেশন শুরু হচ্ছে কত তারিখ? 28 ডিসেম্বর থেকে কত সাল এটা? 1885। ফার্স্ট সেশন কোথায়? গোকুল দাস, তেজপাল সংস্কৃত কলেজ, মুম্বাই। আচ্ছা, এই অনুষ্ঠানে, এই অনুষ্ঠানের ব্যাপারে প্রথমেই ডাফরিনের কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছিলেন হিউম। এই জন্য অনেকে বলে থাকে হিউম ডাফরিনের ষড়যন্ত্র। হিউম, ডাফরিন তো জানতেননি আগে থেকে, তাহলে পারমিশন দিলেন। বেসিক্যালি হতে পারে প্রাথমিকভাবে ডাফরিনও তো পাত্তা দেয়নি, কোথা থেকে কটা লোক আসবে তাদের কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যে আবার এরা কনস্পিরেসি করে সবচেয়ে বড় নেতা সেই সময়কার যে এস এন ব্যানার্জি, তাকেই সরিয়ে দিয়েছে। ওটাকে কে পাত্তা দেয়? এটাও হতে পারে। তো ফার্স্ট এই সেশনে 72 জন আসে। কোশ্চেন গুলো কেমন আসবে? এই ডেট প্লাসে ফার্স্ট সেশন, ডেলিগেট কতজন? 72 জন। 72 জনের মধ্যে বাংলা থেকে কতজন গেছিল আর মুসলিম কতজন? ঠিক আছে, আরো আছে যে মাদ্রাস থেকে কতজন, বোম্বে থেকে, মাদ্রাস বোম্বের ম্যাক্সিমাম। ঠিক আছে, তো আমরা ফার্স্ট হচ্ছে বেঙ্গল থেকে কে কে গেছিল আর মুসলিম, এই দুটো কোশ্চেন
ঘুরে ফিরে আসবে, সম্ভবত এবার পরীক্ষাতেও এসছে। বেঙ্গল থেকে এসছে না, প্রিলিমস বা মেন্স যে কোনো একটা পরীক্ষায় এসছে, অবশ্যই এসছে। তো কে কে গেলেন দেখি। বাংলা থেকে 3 জন গেছিলেন, এবং একজনের নাম নরেন্দ্রনাথ সেন। ওকে। সেকেন্ড জনের নাম ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি কি ফার্স্ট প্রেসিডেন্ট বটে, মানে এই কংগ্রেসের প্রেসিডেন্ট বটে, ঠিক আছে। থার্ড ব্যক্তির নাম হচ্ছে মনমোহন ঘোষ। সম্ভবত অপশানেই মনমোহন ঘোষ ছিল, ঠিক আছে। মুসলিম কজন? মুসলিম ছিল 72 জনে মাত্র 2 জন। কারা? একজনের নাম হচ্ছে আর.এম. সাহানি, হ্যাঁ, রহমাতুল্লাহ সাহানি। আরেকজনের নাম হচ্ছে আর.এম. সাহানি আর এম ধরমসি। ওকে। এই রহমাতুল্লাহ সাহানি কে? এই রহমাতুল্লাহ সাহানি 1896 সালের যে কংগ্রেস হবে সেই কংগ্রেসের সভাপতি ছিলেন, যে কংগ্রেসে রবীন্দ্রনাথ ঠাকুর কি গেয়েছিলেন? বন্দে মাতরম। ওকে, মনে থাকবে। তো তাহলে ফার্স্ট অধিবেশন হলো এই কয়জন, মানে 72 জন লোক গেছে, ম্যাক্সিমাম হচ্ছে বোম্বে আর মাদ্রাজের ব্রাহ্মণ, এবং তাদের মধ্যে আবার একটা বড় অংশ উকিল, লয়ার, ঠিক আছে। উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে প্রথম যে 4 জন ভারতীয় ব্যারিস্টার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম। আচ্ছা, এরা ছাড়া আর কারা ছিলেন যাদের নাম তোমাদের মনে হতে পারে যে দরকার, তাদের নাম একটু বলে দিই। একজন হচ্ছে আমাদের ধরো দাদাভাই নৌরোজি, ডি. ওয়াঞ্চা, মনে আছে? ডিসি. ওয়াঞ্চা বলে, এরকম অনেকের নাম পাবে। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বলা হয় এই যে এই ত্রয়ী, এই ত্রয়ী এরা চায়নি এস.এন. ব্যানার্জি আসুক, ঠিক আছে। সেই জন্যই ওরকম একটা অদ্ভুত সময়ে অনুষ্ঠানটা ফেলা হয়, কারণ 25 থেকে 27 ডিসেম্বর অলরেডি ন্যাশনাল কনফারেন্সের অনুষ্ঠান ছিল, মানে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন অ্যান্ড আদার্স এর যে অনুষ্ঠানটা ছিল সেটা হচ্ছে কলকাতায় ছিল, ওর পক্ষে যাওয়া সম্ভব ছিল না। ওকে। কিন্তু এই ভদ্রলোক না গেলেও এই ভদ্রলোকের কাছ থেকে সেই সময় তাদের ন্যাশনাল কনফারেন্সে যা যা রেজলিউশন নেওয়া হয় সেগুলোকে এখানেও নেওয়া হয়। অর্থাৎ এই ভদ্রলোককে দূরে সরিয়ে রেখে বেশি দিন কিছু হবে না, এটা ঠিক হয়ে গেছে। যাকে কি বলা হয় জানো পূর্ণেন্দু, বাংলার মুকুটি সম্রাট, ঠিক। চলো পরের পয়েন্ট। এইগুলোতে আমার বিশেষ কিছু নেই। আচ্ছা, একটা পয়েন্ট একটু বলে দেই, সেটি হচ্ছে যে এটা নিয়ে অনেকেই প্রতিবাদ করেছে বা সমালোচনা করেছে যে ভাই প্রথম কেন ব্রিটিশের হাত দিয়ে তৈরি হয়েছে। তো সেজন্য গোপাল কৃষ্ণ গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে এটাকে বলেছে লাইটনিং কন্ডাক্টর, মানে এই পুরো ব্যাপারটা। অ্যালান অক্টোভিয়ান হিউম এই প্রতিষ্ঠার ক্ষেত্রে লাইটনিং কন্ডাক্টর। লাইটনিং কন্ডাক্টরের কাজ কি? বাজ পড়লে সেটা কি মাটিতে পাঠিয়ে দেয়, মানে আমরা যেটাকে ওই কি বলি আর্থিং। তোমাদের তো এই সব বললে হেভি সঙ্গে সঙ্গে মাথায় ঢুকে যায়,
কিন্তু সাধারণ তত্ত্ব আসে না। যাই হোক, মানে এই যারা সেফটি ভালভ থিওরি বলে, যেহেতু হিউম তৈরি করেছিল ইত্যাদি, তাদের উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেছে। এক নম্বর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে বলছে, ভাই ওটা যদি কোনো ইউরোপিয়ান না তৈরি করতো, ভাইটাই বলেনি, আমি বলছি সরি, যে এই সংস্থা যদি কোনো ইউরোপীয়ের হাতে তৈরি না হতো, তাহলে ব্রিটিশরা তৎক্ষণাৎ সেই সংস্থাকে হ্রাস করে দিত, সাপ্রেস করতো। সুতরাং একজন ব্রিটিশকে সামনে আনা দরকার ছিল। 2 নম্বর হচ্ছে বিপান চন্দ্র পাল। বিপান চন্দ্র পালকে, বিপান চন্দ্র পালকে, সুস্মিতা, বিপান চন্দ্র পালকে রে, বিপিন চন্দ্র পাল বলিনি, বিপান চন্দ্র, না, বিপান চন্দ্র পাল। না বিপান চন্দ্র পাল কি এ, বিপান চন্দ্র আর কি হিস্টোরিয়ান। হ্যাঁ, তো বিপান চন্দ্রের বইয়ের নাম কি? বিপান চন্দ্র পাল বললে আলাদা যাবে। হ্যাঁ, বিপান চন্দ্রের বইয়ের নাম কি? ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। আর ইন্ডিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। বইটা পড়েছিস প্রথম? যাই হোক, তো বিপান চন্দ্র এটাকে বলছে লাইটনিং কন্ডাক্টর। লাইটনিং কন্ডাক্টর কে বলছে? মানে এটা মোটেই সেফটি ভালভের যে কথা বলা হচ্ছে না, এটাকে রাদার লাইটনিং কন্ডাক্টর বলা যেতে পারে। কাকে কি বলছেন? বিপান চন্দ্র। ওকে, চলো। জিকে বুকলেটটা অবশ্যই লিখতে হবে, কিন্তু ইংরেজিতে আমার কাছে নেই। যে ভারতীয়রা প্রতিষ্ঠা না করলে এটাকে ইংরেজরা কি বলছে? বলছে কংগ্রেসের প্রতিষ্ঠাতা যদি একজন বিখ্যাত সম্ভ্রান্ত প্রাক্তন ইংরেজ রাজকর্মচারী না হতেন, তাহলে কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে যে কোনো উপায়ে এই উদ্যোগ দমন করতেন। ঠিক আছে, ইত্যাদি কথা তিনি বলেছেন। চলো পরে আসি। এবার আমরা প্রথম দিকের অধিবেশনগুলো একটু দেখলেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথম দিকে কংগ্রেসের যে স্ট্যান্ড ছিল, দুটো স্ট্যান্ড বোঝো। একটা স্ট্যান্ড হচ্ছে লয়ালটি টু দ্য ব্রিটিশ। তারা কিন্তু ব্রিটিশ শাসন উৎখাত করতে আসেনি। প্রাইমারি স্ট্যান্ডস, এক হচ্ছে থ্রি পিস। থ্রি পিস কি? প্রেয়ার, আর প্রোটেস্ট। তাহলে বলো। একটা পিটিশন ছিল। পিটিশন, আর একটা প্রে প্লিজ পিটিশন। দেখো তো একটু তাড়াতাড়ি। প্রোটেস্ট পিটিশন। প্রোটেস্ট কি? তাড়াতাড়ি দেখো না, কেউ গল্প না করে একটু দেখা যায় তো প্রান্ত। কি আছে? হ্যাঁ, পিটিশন, প্রোটেস্ট। আর এদিকে হচ্ছে লয়ালটি টু দা ব্রিটিশ। এমন নয় যে ব্রিটিশদের উৎখাত করতে এসছে। এস এন ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, এদের বক্তব্য, সরি এস এন ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, এদের বক্তব্য একদম ক্লিয়ার যে ব্রিটিশ শাসনে ভালো থাকতে হবে, কি হবে, তার জন্য যা যা করার আমরা করবো। ওকে, চলো এবার আমরা অধিবেশন কটা দেখি তাড়াতাড়ি। ফার্স্ট কংগ্রেস,
স্যার বলছি তো 3 P আর একটা কি বললেন প্রাইমারি স্ট্যান্ডে? প্রে, পিটিশন, প্রোটেস্ট। হ্যাঁ, আর সেকেন্ডটা কি বললেন আর একটা? লয়ালটি টু দ্য ব্রিটিশ। আচ্ছা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কে? ডব্লিউ.সি. ব্যানার্জি। সেকেন্ড পয়েন্ট গুলো আমি বলে দিয়েছি যে ফার্স্ট কারা উপস্থিত ছিলেন, মুসলিম কারা ইত্যাদি। তারপরে হচ্ছে রেজলিউশন, কি কি ঠিক করা হয়েছে। টোটাল 9টা রেজলিউশন নেওয়া হয়েছিল, ঠিক আছে। এই কংগ্রেসের 9টা রেজলিউশন নেওয়া হয়। রেজলিউশন বোঝো তো, যে আমরা আগামী 1 বছর কি কি করব সেটা ঠিক করা। ওকে, তো এখানে বলা হয়েছিল একটা রয়্যাল কমিশন তৈরি করতে হবে। 1 নম্বর বক্তব্য হচ্ছে রয়্যাল কমিশন তৈরি করতে হবে। রয়্যাল কমিশন তৈরি হয়েছিল কিনা? একটা কমিশন তৈরি হয়েছিল না পরপরই? হ্যাঁ, কি কমিশন? ওয়েলবি কমিশন তো অনেক পরে। একটা কমিশন তৈরি হয়েছিল অ্যাটচিনসন কমিশন বলে, কত সালের? 86, পরপরই, ঠিক আছে। অ্যাটচিনসন কমিশন কিসের সাথে রিলেটেড? সিভিল সার্ভিসের সাথে। ক্লিয়ার? এখানে আরো পয়েন্ট কি ছিল, এই যে ভারত সচিব যে আছে, যে সেক্রেটারি অফ স্টেট, যে সেক্রেটারি অফ স্টেটের কতজনের একটা পরামর্শদাতা রাত্রে ঘুমাসনি? সারা রাত ঘুমানোর পরে কি হাই তোলে? কোন একজন আছে যার মাথায় যেত না, অক্সিজেন যেত না, জানিস? তার নাম জানিস না? হ্যাঁ, কি মা, নাম জানো না? জানো? হ্যাঁ, না না, ও খাই খাই না, কি বলছে? ও না খেয়ে কোথায় যাবে, গ্রামের ছেলে। হরিলুট হলে ও 1-1.5 কিলো করে বাতাসা এ করে। হরিলুটে গেছিস কোনোদিন? হ্যাঁ, হরিলুটে যাসনি? কত 2 কিলো লুট করেছিস? 2 কিলো করিসনি? এ মা, খাওয়ার জন্য সবসময় কি লোক সংগ্রহ করে? এগুলো তো মজা একটা। চার কি বলছে, চলো। তারপরে কি বলছে, ইন্ডিয়ান কাউন্সিল যেটা আছে, সরি, সেক্রেটারি অফ ইন্ডিয়ান স্টেটস এর একটা কাউন্সিল থাকতো, একটা অ্যাডভাইজারি কমিশন কাউন্সিল থাকতো, কতজনের সেটা? 4 জনের? 15 জনের? পড়াশোনার দশা বলছিস। 15 জনের যে সদস্য একটা অ্যাডভাইজারি কমিটি থাকতো, সেই কমিটিটা বিল আপ করতে হবে। রিমুভাল অফ অ্যাডভাইসারি কাউন্সিল অফ সেক্রেটারি অফ স্টেট। লিখতে থাক, আমি বলছি এক এক করে। 3 নম্বর হচ্ছে রিমুভাল অফ অ্যাডভাইসারি কমিটি বা রিমুভাল অফ ইন্ডিয়ান কাউন্সিল। রিমুভাল অফ ইন্ডিয়ান কাউন্সিল, ও ছেড়ে দাও, ইন্ডিয়ান কাউন্সিল অফ সেক্রেটারি অফ স্টেট, ঠিক আছে। এটাই মানে হচ্ছে ওই সেক্রেটারির অ্যাডভাইসারি কমিটি। কতজনের সুকন্যা মনে আছে? 15 জনের। আচ্ছা, ফরমেশন অফ লেজিসলেটিভ কাউন্সিল, ফরমেশন অফ লেজিসলেটিভ কাউন্সিল অ্যাক্ট
Northwest Frontier Northwest Frontier Province, Northwest Frontier Province, অযোধ্যা অ্যান্ড পাঞ্জাব, মানে তিনটে কি বানাতে হবে, লেজিসলেটিভ কাউন্সিল বানাতে হবে। যার ফলে দেখবে 1899 নাগাদ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স তৈরি হচ্ছে, কিন্তু সেটি কোনোভাবেই গভর্নর্স প্রভিন্স ছিল না। গভর্নর্স প্রভিন্স হচ্ছে অনেক পরে, কত সালে হচ্ছে, 1932-33-এর দিকে গভর্নর্স প্রভিন্স হচ্ছে। এতদিন পর্যন্ত ওই চিফ কমিশনার্স প্রভিন্স যেগুলো হতো না, সেই আকারে চলতো। আচ্ছা, আর আরগুলো ওই সেই ফিনান্সের বিষয় নিয়ে আলোচনা করতে দিতে হবে, যেটা কাউন্স তারপরে আহ okay, আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখো যে আইসিএস পরীক্ষা to be held simultaneously at England and India. ICS exam simultaneously to be held in England and India. Simultaneous বানানো হচ্ছে সাই, মাল, এসআই, এমইউএল, তারপর টেনাস, মিসলেনিয়াস যেমন হয় টিএ, এনই ও ইউএস, ঠিক আছে, সাইমালটেনাসলি। অসুবিধা হচ্ছে সুকন্যা, বলবো? ওই দাদাকে কপি করে, দাদাই ভুল লিখবে তো। আচ্ছা, সাইমালটেনাসলি টু বি হেল্ড অ্যাট ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। পরের পয়েন্টটা হচ্ছে ইনক্রিজিং দ্য এজ অফ আইসিএস, upper age of ICS from 19 to 21. Increasing the age of ICS from 19 to 21, মানে 19 থেকে 21 বছর বয়স করতে হবে। কার্বন বাস এটা, আচ্ছা আমার বাস। আর একটা হচ্ছে রিমুভাল অফ স্ট্যাচুটারি কি যেন, সিভিল সার্ভিস, যেটা রিটার্ন করে গেছিল না, বা রিভোকেশন অফ, এই আর রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে ইত্যাদিতে, এগুলো নর্মাল পয়েন্ট, এগুলো পরীক্ষা আসলে বুঝে নিও, লেখার দরকার নেই। হ্যাঁ, মানে রিপ্রেজেন্টেশন বাড়াতে হবে ইন্ডিয়ানদের, অমুক এগুলো বলেছিলাম। আচ্ছা, তোমরা একটা কোট, মানে এখানে এখানে বলছে আহ দাদাভাই নৌরোজির একটা ঘোষণা লিখে নাও। দাদাভাই নৌরোজি বলে একটা কোট করো, উই আর লয়াল টু দ্য ব্যাকবোন। ব্যাকবোন মানে ব্রিটিশ সরকার, ঠিক আছে। নৌরোজি বলেছেন উই আর লয়াল টু দ্য ব্যাকবোন। Backbone stands for here the British government. Okay? হ্যাঁ, না না, ওটা আমি বললাম, বাংলা। প্রশ্ন করেছিল, কংগ্রেস কি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজদ্রোহ প্রচার ও বিদ্রোহের সূতিকাগার? যে না না, যে তাহলে কংগ্রেস কি সরকারের স্থায়িত্বের জন্য একটি স্তম্ভ? হ্যাঁ হ্যাঁ, মানে উত্তর দিচ্ছি। আচ্ছা, আর একটা কোট লেখো আনন্দমোহন বসুর। আনন্দমোহন বসু নিয়ে লেখো। তিনি বলছেন, মানে এই কোটগুলো তোমাদের নোটে নেই আসলে, ঠিক আছে। আনন্দমোহন বসু কি বলছেন, দ্য এডুকেটেড ক্লাসেস আর দ্য ফ্রেন্ডস
the educated classes are the friends and are the friends বন্ধু, শিক্ষিত সমাজ হচ্ছে বন্ধু, not the foes, ফো মানে শত্রু, FOES, not the foes, not the foes, and not the ফো লেখো ফার্স্ট, FOE, ফো মানে শত্রু, হ্যাঁ, এস দাও, ফোস অফ ইংল্যান্ড। ও আমি একটু লিখছি না, তাতে এত কষ্ট পাচ্ছিস? দাঁড়ি দাও, একটা দাঁড়ি বলছি, সরি, হাইপেন দাও, দিয়ে লেখো হার ন্যাচারাল, হাইপেন দিয়ে হার ন্যাচারাল অ্যান্ড নেসেসারি অ্যালিস, একদম ন্যাচারাল এবং দরকারি বন্ধু, Sir, her natural and অ্যালিস, ন্যাচারাল অ্যান্ড নেসেসারি অ্যালিস, ALLIES, অ্যালি থেকে অ্যালিস আর কি, হ্যাঁ। পরের বক্তব্যটা হচ্ছে SN ব্যানার্জির। আনন্দমোহন বসু, পরের বক্তব্যটা হচ্ছে SN ব্যানার্জি। SN ব্যানার্জি কি বলছে? মানে ভারতে ব্রিটিশ শাসনকে উনি বলছেন আর ডিভাইন ডিসপেনসেশন, আর ব্র্যাকেটে শুধু লেখো এভাবে লেখো, তাহলে সুবিধা হবে, কোট করবে যেটুকু, এমনি লেখো তারপরে কোট বলছি। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দেখো ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, না মানে যেহেতু আমি নিজে তর্জমা করছি, কোট কি করে বলবো, ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া ইজ, কোটের মধ্যে, আর ডিভাইন ওই, এটাও কোটের মধ্যে, এটা কোটের মধ্যে, এ ডিভাইন ডিসপেনসেশন, DISPENSATION, যার বাংলা দাঁড়ায় ভারতে ব্রিটিশ শাসন ঐশ্বরিক অবদান। কে বলছেন এটা? SN ব্যানার্জি। তার মানে প্রাথমিক পর্বে এই যারা ছিল তারা কিন্তু সবার মধ্যে কোনটা ছিল? ব্রিটিশদের প্রতি লয়ালটি, ব্রিটিশ শাসনকে তারা কি ভাবতেন? ভারতীয়দের ক্ষেত্রে আশীর্বাদ, তারা ব্রিটিশদের এগেনস্টে বিদ্রোহ করতে চাননি। এর খুব সাধারণ কারণ আছে, এই যে ইন্টেলিজেন্স, মানে এই যে ইন্টেলেকচুয়ালসরা আছে মধ্যবিত্ত, এরা সবাই ইংরেজি শিক্ষায় শিক্ষিত, 1 নম্বর, এরা সবাই কোনো না কোনো ভাবে জমিদার বংশ থেকে আসছে, ফলত এদের মধ্যে ব্রিটিশদের প্রতি একটা লয়ালটি কাজ করেছে। এখানে আর কিছু কোট, এক্সট্রা অনেক কোট আছে, দ্য সেকেন্ড মার্ক ডিস্ট্রিক্ট, না, দ্য মেইন রেজাল্ট ফর দ্য ফার্স্ট দরকার নেই এত কিছু। চলো সেকেন্ড সেশন লিখো। সেকেন্ড সেশন 1888, 86। দেখো ফার্স্ট সেশন বোম্বেতে হলে সেকেন্ড সেশন কোথায় হবে? এই যে আমার মনে থাকে না বলে আমি এরকম একটা টানি, হ্যাঁ, এটাই কোথায়? এলাহাবাদ। তারপর কোথায় আসবে? চলো, তো সেকেন্ড সেশন 1886, এখানে প্রেসিডেন্ট কে হচ্ছেন? দাদাভাই নৌরোজি। এগুলো তো নোটে পেয়ে যাবে, নর্মাল তথ্য, এটা নিয়ে আমি খুব একটা করছি না। তো এই কংগ্রেসের যেটা ব্যাপার সেটা হচ্ছে, এখানে টোটাল মেম্বার হচ্ছে 440, টোটাল মেম্বার 440, কোথায় আছে? কলকাতায়।
কোথায় 36 আছে, কোথায় 40। এই ভদ্রলোক 440 লিখে লিখে রেখেছেন, 36ও লেখে, ঠিক আছে, নোটে 36ই আছে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এইগুলো নিয়ে না খুব কনফিউশন। আচ্ছা, এই 36 এর মধ্যে 440 বা 436 যাই বলি, মুসলিম হচ্ছে অনলি 33। মুসলিম হচ্ছে 33। ওই একই ভাবে লিখবি, মুসলিম 33। বেঙ্গল থেকে হচ্ছে 230, 230 জন, ঠিক আছে। আগের বার যেখানে কটা ছিল, 3 জন। এখানে প্রমিনেন্ট ফিগার কারা যোগ দিল? এস এন ব্যানার্জি, আনন্দমোহন বসু, যাদের সবচেয়ে বড় অবদান, তারা এবার যোগ দিল। এতদিন পর্যন্ত ন্যাশনাল কংগ্রেসের যে সদস্যরা ছিল, তারা কেউ সেই অর্থে জননেতা নয়, তারা হয়তো বিশিষ্ট জন, কিন্তু জননেতা নয়। এবার যারা যোগ দিল তারা কিন্তু জননেতা। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এখানে মুসলিমদের অংশগ্রহণ সেইভাবে ছিল না। 430-এর মধ্যে মাত্র কতজন? 33 জন লোক। উল্টো দিকে একটা লবিকে ইংরেজরা উস্কাচ্ছিল, সেই লবি হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খানের লবি। আমি তোমাদের অন্য একটা ক্লাস নেব, যে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অ্যান্টি কংগ্রেস অ্যান্ড সেপারেশন মুভমেন্ট, মুসলিম সেপারেশন, ঠিক আছে। তো সেখানে ওই কিভাবে সৈয়দ আহমেদ খান থেকে মুসলিম লীগ থেকে কিভাবে পার্টিশন হচ্ছে সেই পার্টটা বলবো, ঠিক আছে। তো সে বারবার বলে যাচ্ছে, দূর মশাই এ তো হিন্দুদের সংগঠন, কোথায়, এইভাবে বলে যাচ্ছে। এবং এক ভদ্রলোক যার নাম ম্যালেসন, ম্যালেসন হচ্ছে একজন হিস্টোরিয়ান। এই ভদ্রলোক ওই তোমাদের সিপাহী বিদ্রোহের কথা টথা লিখেছে। তো ম্যালেসন বলেছিলেন যে কংগ্রেসের স্রষ্টা কারা, বলছে গোলমাল প্রবণ বাঙালিরা, মানে যারা নাকি গোলমাল করে। মানে ইংরেজিতে লিখেছেন উনি, এরকম অদ্ভুত বাংলা লেখেননি, এত সুন্দর বাংলা তিনি লিখেছিলেন নয়েজি বেঙ্গলিস, তার আমরা তর্জমা করেছি গোলমাল প্রবণ বাঙালি, ঠিক আছে। যাই, মানে বাঙালিরা সবসময় কি করতো, ঝামেলা করতো। বাঙালিদের ঝামেলা করতে সমস্যা। স্যার সৈয়দ আহমেদ খান কি বলেছিলেন দেখো, বলেছিলেন এটি একটি মুসলিম হিন্দু সংগঠন, এই কয়জন মাত্র আছে, তিনি জাতির উদ্দেশ্যে, জাতি বলতে মুসলিম জাতির উদ্দেশ্যে বা সম্প্রদায়ের উদ্দেশ্যে, জাতি বলা ভুল হবে, সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বললেন, তোমরা যদি চাও যে বাঙালি শাসনে দেশ আর্তনাদ করবে এবং দেশের মানুষ বাঙালিদের জুতো চাটবে, তাহলে আল্লাহর নামে মাদ্রাজগামী ট্রেনে উঠে পড়ো। ঠিক এইভাবে লিখে দিয়েছি। তো ডাফরিনো এটাকে কি বলেছিলেন, বাঙালি সংগঠন, বেঙ্গলি কনস্টিটিউশন। মানে সবাই বুঝে গেছিল এই বজ্জাত ব্যাপারটা, এই গোলমেলে ব্যাপারটা কাদের, কারা বজ্জাত কেন বলছি, ব্রিটিশদের এগেনস্টে, মানে ব্রিটিশরা বলবে আমাদেরকে, তার হোতা হচ্ছে এই বাঙালিরা। যাই, এই এরা অনেক কিছু দাবি তুলেছিল, এখানে বিশেষ কিছু লাগবে না। আহ সরকারের সমালোচনা টমালোচনা করে। থার্ড সেশন 87, থার্ড সেশনে যেটা হলো, বদরুদ্দিন তয়বজি, বদরুদ্দিন তয়বজি এখানে অনেক মুসলিমকে নিয়ে গিয়ে অনুষ্ঠানে যোগ দিলেন। 607 জনের মধ্যে 79 জন মুসলিম ছিল, সংখ্যাটা রেশিওতে অনেক বেড়ে গেছে। এবং এখানে একটা কনস্টিটিউশন তৈরি হলো, কনস্টিটিউশন অফ কংগ্রেস। তার জন্য একটা কমিটি তৈরি হলো, কমিটি ফর দ্য কনস্টিটিউশন অফ কংগ্রেস, লিখো কমিটি ফর দ্য কনস্টিটিউশন অফ কংগ্রেস।
মাদ্রাজ অবশ্যই 87। হ্যাঁ, এই কনস্টিটিউশন ওই যারা দায়িত্ব ছিল কে দুজন, আচ্ছা ছেড়ে দাও। একটা কনস্টিটিউশন তৈরির কথা বলা হয়েছিল, যদিও এই কনস্টিটিউশন কোনোদিন কার্যকরী হয়নি। ওই যা বদরুদ্দিন তৈয়বজি, দাদাভাই নৌরোজি, এস এন ব্যানার্জি যা বুঝতেন ওই চলতো, ঠিক আছে। আর এখানে একটা মজার কথা বলি, এখানে না সবাই ভীষণ বড় লোক। আচ্ছা একটা তথ্য আমি ভুল বলেছি, সেটা হচ্ছে ডাফরিনের মৃত্যু হচ্ছে 1912, 5 নয়, 1912 পর্যন্ত উনি জেনারেল সেক্রেটারি হিসেবে ওনাকে করা হবে। ডাফরিন বলছি, অ্যাক্টোভেন হিউমের, সরি, ওটা একটু ঠিক করে না। এটা মজার তথ্য বলি, এখানে যারা ছিল সবাই বড় লোক। মাধব গোবিন্দ রানাডে যে আহ, সেই লোকই একবার সিমলাতে গেছিল, কতজন চাকর নিয়ে গেছিল জানো? 20 জন চাকর নিয়ে গেছিল সিমলা বেড়াতে। মানে কত বড় লোক হলে একজনের সাথে 20 জন সার্ভেন্ট যায়। বদরুদ্দিন তৈয়বজি আইনের মাধ্যমে টাকার পাহাড়ে বসেছিলেন, মানে আইন ব্যবসা এই লেভেলে গেছিল, মানে এরা সাধারণ লোক নয় কিন্তু। মানে সেই সময় এক একজনের, বদরুদ্দিন তৈয়বজির 1905-07 সালে গিয়ে 1,12,13,000 টাকা শুধু আইন ব্যবসায় করে নিয়েছেন। আজকের দিনে যদি 1,12,13,000 বলা যায়, মানে সেই যে তোমরা হরিশ সালভে টালভের যেসব ফিস্টিস শোনো, সেই সময়কার হরিশ সালভে টালভেই এরা, ঠিক আছে। তো যাই হোক, এরা ওর থেকে বড় লোক ছিল, এমন নয় সাধারণ মানুষ না। নেক্সট হচ্ছে ফোর্থ সেশন 88। ফোর্থ সেশন কোথায় হবে? এলাহাবাদ। এলাহাবাদে জর্জ ইউল, জর্জ ইউল হচ্ছে ফার্স্ট ব্রিটিশ। জর্জ ইউল অ্যাকচুয়ালি স্কটল্যান্ডের বাসিন্দা ছিল। তোমরা জানো স্কটল্যান্ডেও ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন চিরকাল চলেছে। তারাও চেয়েছিল স্বাধীন হতে, হতে পারেনি, সেটা অন্য কথা। তারা এখন ডোমিনিয়ন স্ট্যাটাস ভোগ করে। তোমরা ওই যে বিখ্যাত সিনেমা দেখে থাকবে দ্য ব্রেভ হার্ট, দেখেছিস? দেখিসনি? মাথা নাড়াচ্ছিস কেন? দেখিসনি তো? হ্যাঁ, দেখেছিস? না আমি আকরামকে বললাম। কার সিনেমা? জানতো, মেল গিবসনের বিখ্যাত সিনেমা দ্য ব্রেভ হার্ট। এখানে এগুলো পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওদের। তো জর্জ ইউল সেখানকার রাজনীতিবিদ ইত্যাদি, তিনি এখানে ব্যবসাও করতেন কলকাতায়। তাকে, এবং স্কটল্যান্ডের লোক মানে ভারত প্রেমী হবে, তারা তো এমনি ব্রিটিশ মানে সকল ইংল্যান্ডের বিরুদ্ধে, তাকে সভাপতি করা হলো। এই অধিবেশন বসলো কোথায়? এলাহাবাদ। এখানে প্রায় 1200 জন উপস্থিত হলো, 200 জন মুসলিম। সংখ্যা বাড়ছে, দেখো প্রপোর্শনে যত বাড়ছে তার চেয়ে মুসলিমের সংখ্যা কিন্তু বাড়ছে। নেক্সট হচ্ছে 1889 সাল, এলাহাবাদ। এখানেও আরেকজন ব্রিটিশ, তার নাম হচ্ছে উইলিয়াম ওডেনবার্ন, যিনি, হ্যাঁ সরি 1889 এলাহাবাদ কেন হবে, বোম্বে। এখানে হচ্ছে উইলিয়াম ওডেনবার্ন, তিনি হচ্ছে হিউমের জীবনীকার। 1889, সদস্য সংখ্যা 1889। তাই ফোর্থ সেশনে মুসলিম সংখ্যাটা কত বললি? হ্যাঁ, ফোর্থ সেশনে মুসলিমের সংখ্যাটা কত বললি? ফোর্থ সেশনে মুসলিমের সংখ্যা হচ্ছে 200, টোটাল সংখ্যা 1200। 12। আর বাঙালিরা বেঙ্গল থেকে? বেঙ্গল লাগবে না। ফিফথ সেশন হচ্ছে, তখন বাঙালি বাঙালি আবার কি,
ফিফথ সেশন হচ্ছে বোম্বে। বোম্বেতে কে? উইলিয়াম ওডেনবার্ন। কিন্তু এখানে অন্য তথ্য বিশেষভাবে আছে। তিনি হলেন, সেটা হলো এখানে 6 জন মহিলা যোগ দিয়েছিল। মানে 89 অর্থাৎ বোম্বে সেশনে ফার্স্ট মহিলা সদস্য যোগ দেয়। ফার্স্ট উইমেন মেম্বার্স অ্যাটেন্ডেড দ্য বোম্বে সেশন। আচ্ছা, সেই সেশনে 2 জন বাঙালি মহিলা গেছিলেন। 2 জন বাঙালি মহিলা। ফার্স্ট নাম হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি, ডটার অফ দ্বারকানাথ গাঙ্গুলি। না না, হ্যাঁ, ওয়াইফ অফ sir. সরি, তাহলে এই তো দ্বারকানাথ গাঙ্গুলির ওয়াইফ। দ্বারকানাথ গাঙ্গুলি কিসের সাথে জড়িত ছিল? ব্রাহ্ম সমাজের সাথে। তো কাদম্বিনী গাঙ্গুলি কে ছিলেন? এই ভদ্রলোক আমাদের যে বেথুন কলেজ আছে আজকের দিনে, সেই বেথুন কলেজ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট গ্রাজুয়েট। নাম্বার সি দিয়ে নাম। ঠিক আছে, ফার্স্ট গ্রাজুয়েট যে 2 জন ছিলেন, কোথায়? কাদম্বিনী গাঙ্গুলি অ্যান্ড চন্দ্রমুখী বসু। কিন্তু চন্দ্রমুখী বসু আমাদের এখানে দরকার নেই। এখানে হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি, তিনি হচ্ছেন মহিলা সদস্যদের অন্যতম। ইনি ফিজিশিয়ান ছিলেন পরবর্তীকালে। আচ্ছা, নেক্সট আরেকজনের নাম হচ্ছে স্বর্ণকুমারী ঘোষাল, অর্থাৎ স্বর্ণকুমারী দেবী, অর্থাৎ স্বর্ণকুমারী ঠাকুর। এই তো স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী দেবীকে রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি, বোন নয়। বোন কি করে হবে, ও তো লাস্ট। স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর কন্যার নাম কি? স্বর্ণকুমারী ঘোষাল পরবর্তীকালে। তো স্বর্ণকুমারী দেবীর কন্যার নাম কি? সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, হলো। যাই হোক, সরলা দেবী চৌধুরানী পরবর্তীকালে আসছে, কিন্তু এখানে স্বর্ণকুমারী দেবী বা ঘোষাল বা ঠাকুর হোয়াটএভার লিখে রাখতে পারে। তাহলে এরা 2 জন ছিলেন। ক্লিয়ার? এবার পরবর্তীকালের বাবু পার্লামেন্ট, এই 3 দিনের তামাশা ইত্যাদি বলতো না, 3 দিনের তামাশা কে বলেছিলেন? অশ্বিনী কুমার দত্ত, এবং সেটাকে এন্ডোর্স করেছিলেন ঐতিহাসিক অনিল শীল। অশ্বিনী কুমার দত্তের বক্তব্য ছিল, এন্ডোর্স করেছিলেন অনিল শীল। ওকে, নৌরজি কি বলেছিলেন আরেকবার দেখে নেই। নৌরজি বলছেন, লেট আস স্পিক আউট লাইক মেন অ্যান্ড প্রোক্লেম দ্যাট উই আর লয়াল টু দ্য ব্যাকবোন। একদম এইভাবে বক্তব্য দিয়ে দিয়েছিলেন। যাই, তো এর পরবর্তীকালে যেসব কংগ্রেস গুলো হয়েছে, কংগ্রেসের মধ্যে 3P বলতে প্রে, প্লিজ, প্রোটেস্ট। প্রে, পিটিশন, প্রোটেস্টও বলে। এখানে আমরা 5 পর্যন্ত দেখবো। একটু কতগুলো আছে একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। তো কংগ্রেস নেই, কংগ্রেস কোথায়? কংগ্রেস আছে না কোন একটা নোটে? হ্যাঁ হ্যাঁ, ও চার্টে আছে কংগ্রেস সেশন। ওকে, মডার্ন চার্ট যেটা, খুঁজে পাবো না এখন, ছেড়ে দাও ছেড়ে দাও, ও খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, চলো, এর পরবর্তীকালে যে সেশন গুলো আছে, আহ দাদাভাই নৌরোজি 86-র পরে আবার
কংগ্রেসের প্রেসিডেন্ট হয় কবে? 1906-এ? বলো। তার আগে বলো, 6-এর আগে। হ্যাঁ, 90। ওকে, চলো। চেকটা, হ্যাঁ 93। তো যে কটা ইম্পর্টেন্ট, 93-র সেশনে দাদাভাই নৌরোজি ছিলেন, উমেশ চন্দ্র ব্যানার্জিও 92-তে আবার হয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এখানে বিশেষ কিছু নেই। 96-এ আর 95-এ কিন্তু আমাদের এস এন ব্যানার্জি হয়েছিলেন, যে ভদ্রলোকের সবকিছু, মানে সবকিছু যার নামে হওয়া উচিত ছিল, কোন এক কনস্পিরেসির কারণে ভদ্রলোক বঞ্চিত হয়েছিল। 96-তে রাহমাতুল্লাহ সাহানি, মানে মুসলিম একজনকে দিতে হবে। এই তথ্য তোমরা জানো, যে তথ্য জানো না সেই তথ্যটা আমি বলবো। আনন্দমোহন বসু অমুক তমুক। আচ্ছা, 99-তে রমেশ চন্দ্র দত্ত, ভালো কথা। 1901-এ একটি কংগ্রেস সেশন হয়েছে। সেই কংগ্রেস সেশন কোথায় হয়েছিল? ক্যালকাটা। সেই কংগ্রেস সেশনের মানে আমাদের প্রেসিডেন্ট কে ছিলেন? 1901-এর কংগ্রেস সেশনের প্রেসিডেন্ট কে ছিলেন? ওই দিন শাহ ওয়াচা। ঠিক আছে, কিন্তু এই সেশনের মজার বিষয় যেটা, সেটা হচ্ছে এই সেশনে মহাত্মা গান্ধী অ্যাটেন্ড করেছিলেন। 1901 কলকাতা সেশন। মহাত্মা গান্ধী সেই সময় আফ্রিকা থেকে ফিরে এসেছেন, মাঝখানে ফিরে এসে এই সেশন অ্যাটেন্ড করেছিলেন। এবং এই সেশনে তিনি এক ভদ্রমহিলাকে দেখেছিলেন, তার নাম হচ্ছে সরলা দেবী চৌধুরানী। গান গেয়েছিলেন বোধহয়, ঠিক আছে, এই ভদ্রমহিলা। তিনি তখনই মুগ্ধ হয়ে গেছেন যে এত সুন্দর গাইতে পারে, আরো ইত্যাদি। বিশেষত মহিলারা ইন্টেলেকচুয়াল, তারা সামনে আসছে আন্দোলনে, পলিটিক্যাল ভাবনাতে, এটা তো ভাবাই যায় না একসময়। আচ্ছা, এস এন ব্যানার্জি 2-তে বলেন, কিন্তু 5-এ যেটা বলার, 5-এর অধিবেশন কোথায় হয়? বেনারস, গোখলে। 5-এর অধিবেশনে স্বরাজ নিয়ে আলোচনা হতে শুরু হয়, কিন্তু ফাইনালি যে স্বরাজের কথা আমরা বলে থাকি, বা যে স্বরাজ নিয়ে মুভমেন্ট হয়েছিল, সেই স্বরাজ হচ্ছে 6-এ, যেটা হচ্ছে কলকাতায় হয়েছিল, আবার দাদাভাই নৌরোজি। ঠিক আছে, তো এই 5 পর্যন্ত সেশন, 6 যাই বলো তোমাদের, এই 5 পর্যন্ত প্যাটার্নটা মডারেট। 6 থেকে ব্যাপারটা একটু গোলমেলে, কারণ এই সময় আস্তে আস্তে এক্সট্রিমিস্ট ফেজ আসবে, মানে যারা ওই প্রে প্লিজ প্রোটেস্ট বা প্রে পিটিশন প্রোটেস্টের বাইরে সরাসরি রাস্তার আন্দোলন করতে চাইছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি সেই আন্দোলনও কিন্তু অহিংস, এমন কিছু সহিংস ব্যাপার না, কিন্তু শুধুমাত্র ডেলিগেশন যাবে, কথা বলবে, এরকম নয়, রাস্তায় আন্দোলন করো, দ্যাট ইজ এক্সট্রিমিজম। আমরা পরের পাঠে ওই পুরো কংগ্রেসের এগুলো দেখব। ঠিক আছে, চলো, কোশ্চেন আছে কিছু? স্যার, ওই যে রয়্যাল কমিশনটা যে গঠন হয়েছিল তার নামটা কি স্যার? বলো কি? যে রয়্যাল কমিশনটা গঠন হয়েছিল না সিভিল সার্ভিসের জন্য, তার নাম? অ্যাচিভমেন্ট কমিশন, তো ওটা তোমাদের নোটে আছে। এই সাউন্ড আসছে কেন আজকে? স্যার একটু লিখে দিন বোর্ডে। নোটে আছে, আচ্ছা নোটে আচ্ছা। পেয়ে যাবে। ওকে, চলো, না পরের ক্লাস 2টোয় শুরু হবে, স্যার আসছেন। ঠিক আছে। আপাতত বন্ধ করলাম, 2টোয় ঠিক শুরু।